এক জোড়া বলিষ্ঠ হাত সজোরে চেপে ধরেছে অরুণিমার শীর্ণ গলাখানি। শ্বাসনালী দিয়ে সামান্য প্রাণবায়ুটুকুও নেওয়ার পথ সম্পূর্ণ অবরুদ্ধ। অরুণিমার দীর্ঘদিনের রুগ্ন ক্লান্ত শরীরটা তার অন্তিম শক্তি দিয়ে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে আততায়ীকে আটকে রাখার, কিন্তু সেই অমানসিক শক্তির কাছে সে নিতান্তই অসহায়। চক্ষু কোটর থেকে ভীত আতঙ্কিত দুই চোখ যেন ফেটে বেরিয়ে আসতে চলেছে। ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়ছে লালারস। মাত্র মিনিট খানেকের ব্যবধান, অচিরেই যাবতীয় প্রতিরোধ ফুরিয়ে গেল। ধীরে ধীরে শিথিল হয়ে এলো অরুণিমার শরীর। উন্মুক্ত হয়ে রইল কেবল বিস্ফারিত দুই চোখ। মৃত্যু নিশ্চিত করতে সেই অজ্ঞাত আততায়ী এরপর আরো কিছুক্ষণ নিজের বজ্র মুষ্টি আলগা করল না। ওর দুই চোখে এখন প্রবল আক্রোশের অগ্নিশিখা। অবশেষে অভীষ্ট পূরণ হতেই অরুণিমার নিথর দেহখানি অতি সন্তর্পণে মেঝেতে শুইয়ে দিল সেই আততায়ী। তারপর এক ঝটকায় গলা থেকে ছিঁড়ে নিল সোনার হার, কানের এক জোড়া দুল। অরুণিমার শীর্ণ দুই হাতের চুড়ি গাছা খুলে নিতেও বেশি সময় লাগলো না। কিন্তু নাকের বাম দিকের এক জোড়া হীরের নাকছাবির দিকে যেই না হাত বাড়িয়েছে, ঠিক তখনই সদর দরজার কলিং বেলের আওয়াজ শোনা গেল। মুহূর্তেই বিদ্যুৎ স্পৃষ্টের মতো সচকিত হয়ে পড়ল আততায়ী। শেষবারের মতো আরেকবার চেষ্টা করলো নাকছাবিটা খুলে নেওয়ার, কিন্তু তড়িঘড়িতে সফল হতে পারল না। দরজার বাইরে থেকে তখন মুহুর্মুহু কলিং বেলের শব্দ ভেসে আসছে। অগত্যা হীরের লোভ পরিত্যাগ করতেই হলো ওকে। দ্রুত ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আরেকবার তাকিয়ে দেখে নিল অরুণিমার নিথর মুখের দিকে। ওর আতঙ্কিত শেষ দৃষ্টিতে যেন বেদনার থেকেও বিস্ময়ের চিহ্ন আরো বেশি করে ফুটে উঠেছে। ঘরের স্বল্প আলোতে একমাত্র হীরের নাকছাবিটাই ঠিক জোনাকির আলোর মতো জ্বলজ্বল করে উঠল। ভর সন্ধ্যায় এত সেজে গুজে মহারানীর কোথায় যাওয়া হচ্ছে শুনি? স্কচের গ্লাসে এক কুচি বরফ তুলে নিতে নিতে বেডরুমের দিকে তাকিয়ে তরল গলায় জিজ্ঞাসা করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে তখন শাড়ির কুচি ঠিক করছিল উপাসনা। ঠোঁটের কোণে ধরা ছিল সেফটি পিন। সেইভাবেই ওর ঠোঁট চেপে জবাব দিল, তাতে তোমার কি এসে যায়? যেভাবে মজলিস গুছিয়ে বসেছ তাতে নিশ্চয় আমাকে সঙ্গ দিতে বেরোবে না? ইট ডিপেন্ডস। বিনিময়ে তুমি ঠিক কি প্রতিদান দিচ্ছ আমাকে সেটা যদি জানতে পারতাম তাহলে হয়তো ভেবে দেখতেও পারি। আমি ঠিক আগের মতোই কৌতুকপূর্ণ স্বরে প্রত্যুত্তর দিলাম। উপাসনা এবার মুখ তুলে আমার দিকে ঘুরে দাঁড়ালো, ওর দৃষ্টিতে সামান্য বিস্ময়। তুমি সত্যি এখন এসব ছাইপাশ ছেড়ে বেরোতে পারবে বলছো? বললাম তো, রিটার্ন গিফট লোভনীয় কিছু হলে হয়তো যেতেও পারি। আজ রবিবার। সপ্তাহের এই একটা দিনের সন্ধ্যাটাই এখন কেবল নিজের মতো করে কাটাতে পারি। বন্ধু বান্ধব আমার চিরকালই বেশ কম। তাছাড়া পার্টি কিংবা বারে গিয়ে অশালীনভাবে হইহল্লা করাচ্ছে, নিজের পছন্দের কোনো পানীয় নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে আমার দিব্যি লাগে। সাথে ঘরের আলো কমিয়ে দিয়ে হালকা সুরের কোনো যন্ত্রসঙ্গীত বাজিয়ে দিলে তো শোনায় সোহাগা। এই সময় একমাত্র ভূমিকম্প না হলে আর কেউই আমাকে বিশেষ টলাতে পারবে বলে মনে হয় না। পাক্কা 1 বছর সংসার করার পর আমার এই অভ্যেসগুলোর সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত হয়ে গিয়েছে উপাসনা।
কাজেই ছুটি ছাটার দিনে অহেতুক আমাকে নিয়ে টানাটানি করে না। শাড়িটা গুছিয়ে ড্রয়িং রুমে আমার সোফার পাশে নিবিড় হয়ে দাঁড়ালো উপাসনা। উৎকৃষ্ট ফ্রেঞ্চ পারফিউমের সুবাসে আমার ঘ্রাণেন্দ্রিয় বেশ স্পর্শকাতর হয়ে উঠেছে। সত্যি তুমি যাবে বলছো? আচ্ছা, আগে তো বলো, এত সুন্দর করে সেজে বেরোচ্ছ কোথায়? বন্ধুদের কারো জন্মদিন আছে নাকি? সাজগোজের প্রশংসা করলে খুশি হয় না এমন নারী খুঁজে পাওয়া দুষ্কর। উপাসনা সোফায় একটা হাতলের উপর বসে এক হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। মশাই, আজকের দিনটা কি বলো তো? মাত্র 1 বছর হলো বিয়ে হয়েছে আমাদের, তাই বিবাহ বার্ষিকী বা গিন্নি জন্মদিন কোনোটাই এখনো বিস্তৃত হয়নি। তাও একটু ভুরু কুঁচকে ভাবার চেষ্টা করলাম আজকে এমন কোনো বিশেষ দিন কিনা যা আমার মনে রাখা উচিত ছিল। আমার চিন্তান্বিত চেহারা দেখে উপাসনা সশব্দে হেসে ফেলল। জানতাম পারবে না। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। সত্যি। এবার আমার অবাক হওয়ার পালা। তা তুমি কি এখন পয়লা বৈশাখে হালখাতা করতে যাচ্ছ নাকি? উপাসনার চোখে কৌতুক ঝিলিক দিয়ে উঠল। হ্যাঁ, তা একরকম বলতেই পারো। আসলে আমাদের পরিচিত একটা সোনার দোকানে প্রতিবারই হালখাতার নিমন্ত্রণ থাকে। আমার বাবাই প্রতি বছর ওখানে যায়। এবার আর শরীরটা ভালো নেই বলে ভাবলাম আমিই চলে যাই। আর তাছাড়া তুমি ছুটির দিনে হয়তো বেরোবে না, সেই বলেই তোমায় আর জানাইনি। বুঝলাম। এই চলো না গো, প্লিজ প্লিজ চলো না। আর আমার সময়ের দাম? তুমি যা চাইবে। উপাসনার চোখের তারায় গোপন রহস্যময় ইঙ্গিত, ঠোঁটের কোণে মোহময়ী লাস্য। এরপর আর কোনো দ্বিধা জড়তার প্রশ্নই ওঠে না। আফটার অল নববর্ষ বলে কথা, তাই একটা হালকা সুতির পাঞ্জাবি গায়ে চড়িয়ে নিলাম। গাড়ির চাবিটা হাতে তুলে নিতেই ভুরু কোঁচকালো উপাসনা। তুমি এখন ড্রাইভ করতে পারবে? একটা ক্যাব বুক করে নিলে হতো না? চিন্তা নেই প্রিয়ে, মাত্র 2 পেগ রঙিন সুধায় তোমার কর্তা এত সহজে টসকে যাবে না। আমি হাত তুলে অভয় বাণী দিয়ে বললাম। ভেবেছিলাম হয়তো কোনো নামি দামি ঝাঁ চকচকে আধুনিক জুয়েলারি শপ হবে। তার বদলে যখন উপাসনা আমাকে ওদের উত্তর কলকাতার পুরনো পাড়ায় একটা মধ্যম মানের দোকানে নিয়ে এলো, তখন প্রথম দর্শনে বেশ হতাশ হয়েছিলাম। তবে এসেই পড়েছি যখন, তখন নিয়ম রক্ষার খাতিরে কিছু না কিছু গয়নাগাটি নেড়ে ছেড়ে দেখাটাও বাদ রইল না। বাক্স ভর্তি হরেক মিষ্টি, বাংলা ক্যালেন্ডার আর একটা হীরের নাকছাবি সঙ্গে নিয়ে বাড়ি ফিরলাম। তোমাকে আগে কখনো নোজ রিং পরতে দেখেছি বলে তো মনে পড়ে না। রাতে শুতে যাওয়ার আগে হাতে পায়ে ক্রিম ঘষে নিচ্ছিল উপাসনা। আমার প্রশ্নের জবাবে মুচকি হাসল। এই তো 1 বছর হলো দেখছো আমায়, এরই মধ্যে সব জেনে যাবে নাকি মশাই? হ্যাঁ, ডিজাইনটা কেমন একটু পুরনো ধাঁচের না? আমি ইচ্ছে করেই ওকে রাগানোর চেষ্টা করলাম, কিন্তু কৌশলটা কাজে আসলো না। ওল্ড ইজ গোল্ড হানি। মুচকি হেসে জবাব দিতে দিতে সেই নাকছাবিটা বের করে পরে নিল উপাসনা। সত্যি বলতে কি, ওর মুখের আদলটাই যেন অনেকটা পাল্টে গেল নিমেষে। দুর্বার এক আকর্ষণের নিজের অজান্তেই ওকে কাছে টেনে নিলাম আমি। বেড ল্যাম্পটা নিভিয়ে আমার গলা নিবিড়ভাবে জড়িয়ে ধরল উপাসনা। শরীরের জৈবিক প্রবৃত্তিগুলো তীব্র হয়ে জেগে ওঠার আগেই হঠাৎ টের পেলাম আমি যেন ঠিকভাবে শ্বাস নিতে পারছি না। বড্ড বেশি জোরে জড়িয়ে ধরেছে আমাকে, এবং সে কঠিন বাহুপাশ যেন ক্রমেই প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে। হঠাৎ হঠাৎ একটা অমানুষিক দৃশ্য চোখে পড়তেই আঁতকে উঠলাম।
সম্পূর্ণ অন্ধকারেও তীব্র লাল শিখায় এক পৈশাচিক দৃষ্টিতে জ্বলজ্বল করছে উপাসনার দুই চোখ। কি সুতীব্র আক্রোশ আর পুঞ্জীভূত ঘৃণার প্রলেপ রয়েছে সেই জ্বলন্ত চোখ দুটিতে। সাথে সাথে ঠেলে সরে দিতে চাইলাম উপাসনাকে, কিন্তু সফল হলাম না। তবে শুধু ওর চোখ জোড়াই নয়, একই সঙ্গে তপ করে জ্বলছে ওর নাকের বাম দিকে সদ্য কেনা হীরের নাকছাবিটাও। ঠিক যেন একটা উড়ন্ত জোনাকি এসে বসেছে নাকের ডগায়। কিন্তু এই জোনাকির বর্ণ সবুজ নয়, এই রং গাঢ় টকটকে প্রতিহিংসার রক্তবর্ণের। মারণ রোগে আক্রান্ত অরুণিমাকে একদিন চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়াটাই শ্রেয় বলে মনে হয়েছিল আমার। খুব নিপুণভাবেই কাজটা করেছিলাম। পরপারে যাওয়ার জন্য খুব বেশি কষ্ট ভোগ করতে হয়নি ওকে। আর এখন আমাকেও বেশিক্ষণ অপেক্ষা করতে হলো। এইমাত্র জোনাকিটা ফের উড়ে চলে গেল। ওর অভীষ্ট পূরণ হয়ে গিয়েছে। একই সঙ্গে পূরণ হয়েছে উপাসনার দেহে আশ্রয় নেওয়া অরুণিমার অতৃপ্ত আত্মার প্রতিহিংসা। ঠিক কতক্ষণ যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। ঘাড়ে মাথায় কেমন যেন আড়ষ্টতা। ঝিমুনি ভাবটা কাটতেই অবশ্য খেয়াল করলাম কখন যেন শশাঙ্কপুর রেল স্টেশনে পৌঁছে গিয়েছি। ফাঁকা কামরায় কোনো লোকজন অবশ্য চোখে পড়ল না। হতে পারে লাস্ট স্টপ বলে সবাই ইতিমধ্যে নেমে গিয়েছে। হাড়গোড়া ভেঙে কাঁধে ব্যাগটা তুলে নিয়েই তড়িঘড়ি পা চালালাম। ডিজিটাল ক্লকে রক্তচক্ষু বলছে ইতিমধ্যে 11:30 বেজে গিয়েছে। লাস্ট বাসটা বেরিয়ে গেলেই চিত্তির। ঠিক যা আশঙ্কা করেছিলাম তাই হলো। স্টেশনের বাইরে ছোট্ট বাস ডিপোটিতে একটাও অপেক্ষমান যানবাহন দেখতে পেলাম না। সাদা রঙে বেশ কিছু প্রাইভেট অ্যাম্বাসেডর রয়েছে বটে। রাত বিরাতে এই ট্যাক্সিগুলো এখানকার একমাত্র ভরসা। তবে লাস্ট বাস বেরিয়ে যাওয়ার পর এত রাতেও এরা গলা কাটা রেট হাঁকাবে কিনা কে জানে। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আর এখন তো সন্ধে গড়িয়ে রীতিমতো মধ্যরাতের ঘন্টি বাজতে চলেছে। দুর্ভাগ্যবশত আমার দ্বিতীয় আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হলো। কঙ্কালীতলা যাওয়ার নাম শুনে কেউই বিশেষ পাত্তা দিল না। দু একজন যাও বা ঘাড় নাড়ল। সিঙ্গেল ট্যাক্সি রিজার্ভ করার জন্য যেরকম আকাশ কুসুম দল হাঁকতে লাগলো তা দেওয়া আমার অসাধ্য। একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। যদি কঙ্কালীতলা যাওয়ার জন্য কোনো সহযাত্রী পাওয়া যায়, ভাড়া শেয়ার করে নিতে পারলে অনেকটাই সুবিধে হয়। কিন্তু সেগুড়েও বালি। মিনিট 10 অপেক্ষা করেও যখন কোনো লাভ হলো না, তখন ঠিক করলাম কিছুটা হেঁটে হাইরোডে গিয়েই না হয় কোনো ভ্রাম্যমান গাড়িতে লিফট চেয়ে নেব। সেরকম বুঝলে ড্রাইভারের হাতে 100-200 টাকা গুঁজে দেওয়া যাবে। মাথাটাও বেশ ধরেছিল। ব্যাগ থেকে একটা পেন কিলার বের করে খেয়ে নিলাম। এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। মাঝপথে কাবু হয়ে পড়লে মুশকিল। স্টেশন চত্বর ছেড়ে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে পড়লাম। সাম্প্রতিক কালের মধ্যে এমন দুর্ভোগ পোয়াতে হয়েছে কিনা মনে পড়ল না। 7-5 ভাবতে ভাবতে বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। পেছনে সমানে একটা গাড়ির হর্ন বাজছে শুনতে পেয়ে চমকে ঘাড় ঘোরালাম। রাস্তার এক পাশ ঘেঁষে একটা ট্যাক্সি ঠিক আমার পাশেই এসে দাঁড়িয়েছে। গাড়ির ভেতর এক ড্রাইভার ছাড়া আর দ্বিতীয় কোনো প্যাসেঞ্জার চোখে পড়ল না। উঠে আসুন স্যার, কঙ্কালীতলা যাবেন তো? আমিও ওই দিকেই যাচ্ছি।
সহাস্য বদনে আমাকেই আহ্বান জানালো ড্রাইভার ছেলেটি। বাবা, এ যে মেঘ না চাইতেই জল। দেখো বাবা, সিঙ্গেল ভাড়া দেওয়ার রেস্ট কিন্তু নেই আমার। তোমাদের স্ট্যান্ডে যা সব রেট চাইছে ওই সব গলা কাটা রেটে কিন্তু আমি যেতে পারবো না বাবু। আমি শুরুতেই আর্থিক ব্যাপারটা জানিয়ে পরিষ্কার হয়ে নিতে চাইলাম। মুখের হাসিটা ধরে রেখেই পিচিক করে জিপ কাটলো তরুণ ড্রাইভার ছেলেটা। কি যে বলেন স্যার, লাইনে নেমেছি বলে কি একেবারে চশমখোর হয়ে যাব? মা ছিন্নমস্তার দিব্যি, কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে উঠে পড়ুন। আপনার যা ন্যায্য মনে হয় সেটাই দেবেন। আমি কঙ্কালীতলাতেই ফিরছিলাম, খালি গাড়ির বদলে প্যাসেঞ্জার পেয়ে গিয়েছি, এই ঢের। আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট উঠে পড়লাম। ছেলেটিকে বেশ ভালো লেগে গেল, ভারী মিশুকে। যেতে যেতে আমাদের দুজনে আলাপও বেশ জমে উঠল। আপনাকে শশাঙ্কপুর বাস স্ট্যান্ডেই দেখেছিলাম স্যার, আমি একটু তফাতেই ছিলাম, তবে ওখানে আর আপনাকে ডাকতে সাহস হলো না। বোঝেনি তো স্যার, লাইনে দাঁড়িয়ে কম রেট হাঁকলে পরদিন আমারই আর জায়গা হবে না ওখানে। স্ট্যান্ডের বাইরেই আপনাকে তুলে নেব বলে আপনি বেরোতেই পিছু পিছু চলে এলাম। পেছনের সিটে হাত পা ছড়িয়ে বেশ গুছিয়ে বসেছিলাম। অবশ্য পেন কিলার খেয়েও মাথা ব্যথাটা পুরোপুরি কমেনি, তাই গাড়ির কাঁচগুলো একটু নামিয়ে দিলাম। বাইরে থেকে ফুরফুর করে হাওয়া আসতে লাগলো। ড্রাইভার ছেলেটি বেশ কোপ্পে, নিজের সম্পর্কে অনেক কথাই বলল। কঙ্কালীতলাতেই নাকি ওর বাড়ি, যদিও কিছু সমস্যার জন্য অনেকদিন হলো বেচারা নিজের বাড়িতে যেতে পারে না। তোমার কাছে একটু জল হবে ভাই? গলাটা কেমন যেন শুকনো শুকনো লাগছিল। সাথে সাথেই পেছন দিকে একটা জলের বোতল বাড়িয়ে দিল ছেলেটা। শরীরটা খারাপ লাগছে স্যার, একটু দাঁড়াবো নাকি? আরে না না, ওই মাথাটা একটু ধরেছে আর কি। ওষুধ একটা খেয়েছি অবশ্য, কিন্তু কাজ বিশেষ হয়নি। স্যারের কি পান খাওয়ার অভ্যেস আছে? আমার কাছে ভালো মশলা দেওয়া পান আছে, খেয়ে দেখতে পারেন। পানাভ্যাসের অভ্যেস না থাকলেও মাঝে মাঝে পান চর্বণ করে থাকি বটে, তাই আপত্তি না করে ছেলেটির কাছ থেকে এক খিলি পান নিয়ে গালে পুরে দিলাম। এতক্ষণ সব ঠিকই ছিল, বিপত্তিটা হলো পানের পিকটা ফেলতে গিয়েই। ফাঁকা হাইরোড দিয়ে 50-60 কিলোমিটার বেগে বেশ ভালোই জোরে ছুটছিল তখন গাড়ি। জানালার গাছটা আগেই অর্ধেক নামিয়ে রেখেছিলাম। এবার পুরোটা খুলে বাইরে মাথা বের করে যেই না পানের পিকটা ফেলতে যাব, অমনি দমকা হাওয়ার ঝাপটে দুম করে আমার মুন্ডুটা খুলে এক্কেবারে রাস্তায় পড়ে কুমড়ো গড়াগড়ি খেতে লাগলো। ড্রাইভার ছেলেটি হই হই করে গাড়ি থামাবার আগে সেই মুন্ডু লাফাতে লাফাতে কোথায় যেন হারিয়ে গেল। তারপর আমারও আর কিছু মনে নেই। মিনিট খানেক পরে হুঁশ ফিরল। ঘাড়ের উপর মাথাটা কেমন যেন লটপট করছিল। নির্ঘাত পানে কড়া জর্দা মেশানো ছিল, তাই না জানি কি সব ভুলভাল দেখছি তখন থেকে। তবে ড্রাইভার ছেলেটা সত্যি খুব ভালো। আমার অবস্থা দেখে গাড়ি থামিয়ে ইতিমধ্যেই বোধহয় চোখে মুখে জলের ঝাপটা দিয়েছে। খানিকক্ষণ কোনো কথা না বলে পেছনের সিটেই শরীর এলিয়ে দিলাম। ভাগ্যিস গাড়িতে সবসময় স্পেয়ার রাখা থাকে, নইলে জলা জঙ্গলে এক্সট্রা হেড কোথায় পাবো বলুন তো? আপনারটা তো সেই যে রানিং গাড়ি থেকে গড়িয়ে কোন ঝোপে ঝাড়ে ঢুকে গেছে, তার খুঁজেই পেলাম না। আমার মাথাটা বোধ হয় এখনো ঠিক হয়নি। কি সব ভুলভাল কথা বলে চলেছে ছেলেটা। কার মাথা কোথায় বা হারিয়ে গেছে? বেকুবের মতো ওর মুখের দিকে তাকিয়ে বাকি কথাগুলো শুনতে লাগলাম। আপনাকে স্যার শশাঙ্কপুরে এক ঝলক দেখেই চিনতে পেরেছিলাম। আসলে সদ্য ব্যাপার হয়েছে তো, তাই এখনো মাথা সামলে রাখার ব্যাপারটা ঠিকঠাক রপ্ত হয়ে ওঠেনি। আপাতত একটা কাজ চালাবার মতো লাগিয়ে দিয়েছি, পরে নিজেই বেছে কুছে ভালো দেখে একটা লাগিয়ে নেবেন আর কি। ছোকরাকে বেশ কড়া করে একটা ধমক লাগাতে যাব, ঠিক তখনই রিয়ার ভিউ মিররটার দিকে হঠাৎ এক ঝলক চোখ পড়তেই বুকে ভিতরটা ভীষণ রকম ছ্যাদ করে উঠল। হে কি,
এ কে? গাড়ি পেছনের সিটে বিস্ফারিত দৃষ্টি নিয়ে যে তাকিয়ে রয়েছে সে তো আমি নই। না মানে আমি বটে, কিন্তু এই মাথা, এই মুখ তো আমার পরিচিত নয়। অথচ গায়ের জামা, সোয়েটার, এমনকি আমার সাইড ব্যাগটাও আগের মতো হুবহু একই রকম রয়েছে। কিন্তু এই থ্যাবড়া নাক, ঝুপো গোঁফ, টেকো মাথার গোলাকার মুখটা কুস্মিন কালেও দেখেছি বলে মনে পড়ল না। একটা বড়সড় দীর্ঘশ্বাস ছেড়ে আবার সিটে মাথা এলিয়ে দিলাম। অমাবস্যার নিশ্চিন্ত্র আধার চিরে আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করেছে। আরেক খিলি পান মশলা চেয়ে নিয়ে শুধলাম, এই দেখো, এতক্ষণ তোমার সঙ্গে রয়েছি অথচ তোমার নামটাই জানা হয়নি ভাই। ছোকরা গাড়ি চালাতে চালাতেই পেছন দিকে 180 ডিগ্রি মাথা ঘুরিয়ে একগাল হেসে বলল, ভালো নাম একটা ছিল এক সময়, তবে আপনার মতোই রেল লাইনে যবে মাথা দিয়েছিলাম তারপর থেকেই কিভাবে জানি কঙ্কালীতলার কবন্ধ নামটা ফেমাস হয়ে গেছে। দেখবেন স্যার, কিছুদিন পর হয়তো আপনারও এমন একটা ডাক নাম ছুটে যাবে। সদ্য ফিট করা আলগা মুন্ডুটাকে ঘাড়ের উপর ঠিকঠাকভাবে সেট করে নিতে নিতে আমিও ওর সঙ্গে হাসিতে যোগ দিলাম। ফকলু ডোমের মনে এখন যুগপৎ খুশি আর হালকা বিষণ্ণতা। 40 বছরেরও বেশি মরা পড়ানোর কাজ করে আসছে। এই কাজে কলিজা লাগে, আবেগের স্থান শূন্য। তবে আজ থেকে থেকে বুকটা কেন মোচড় দিচ্ছে ঠিক বুঝতে পারে না ফকলু। গ্রামের শেষ প্রান্তে হেজে যাওয়া নদীটার গা ঘেঁষে উন্মুক্ত একফালি শ্মশান। লাল মাটির দেশের এই সুখা নদী খাতে বর্ষা ছাড়া হাঁটু ডোবে না। সেই গোড়ালি জল পেরিয়ে ভিন গা থেকে একটা মড়া এসেছে খানিক আগে। বাড়ি ফেরা পাখিদের ডানায় ভর করে সন্ধ্যা নেমে আসছে দ্রুত। জলদি জলদি কাঠকুটো সাজাতে ব্যস্ত হয়ে পড়ে ফকলু। মোটা টাকার দাওটা ফসকে না যায়। আশেপাশে 2-4টি গাঁয়ে বিজলির চুল্লি আসার পর থেকে এই শ্মশানে ইদানিং আর তেমন মরা আসে না। ফকলু নিজেও দেখে এসেছে সেই চুলা। মিনিটের মধ্যে গল্প শেষ। দিনে দিনে আরো কত কল আবিষ্কার করবে মানুষ। ছোট খাটিয়ায় চাদর মোড়া একটা বেওয়ারিশ লাশ 4টে মুস্কো চেহারার লোক ধরাধরি করে নিয়ে এসেছিল। ফকলুর ট্যাঁকে 2টো কড়কড়ে 500 নোট গুঁজে দিয়ে ওদের দলপতি বলেছিল, ঝটপট কাজটা সারতে পারলে আরও নাকি উপরি মিলবে। এন তার মরা ঘাটলেও জ্যান্ত মানুষ চিনতে কখনো ভুল হয় না ফকলুর। গড়বড়কে আগেও বিস্তর দেখেছে সে। পাপ পুণ্যের বিচারে ডোমেদের পেট চলে না। কাজ শুরুর আগে এক ফাঁকে শুধু চাদর সরিয়ে দেখে নেয় মৃত শরীরটা। ফকলু নিজের সন্তান বলতে 2টো জোয়ান মদ্দা ছেলে। বেশি উপার্জনের আশায় ওরা বহুদিন আগে শহর পাড়ি দিয়েছে। খাটিয়ায় শোয়ানো 20 অনুত্তীর্ণা ফ্যাকাশে নিষ্প্রাণ মেয়েটির মুখ বারবার ওর বুকে অপত্য স্নেহের ঢেউ তুলছে। না জানি কত দুঃখ বুকে নিয়ে অকালে মরেছে অভাগে। অদূরে একটা পাকুড় গাছের নিচে লোক 4টে জটলা পাকিয়ে নিচু গলায় নিজেদের মধ্যে সলা পরামর্শ করছে। বিড়ি পোড়ার কটু গন্ধ মিশে রয়েছে আশেপাশের বাতাসে। তড়িঘড়ি সৎকার পর্ব মিটে গেলেই ওদের দায় শেষ। ছোট্ট শরীরটার জন্য কতটা কাঠ লাগবে
তা অবশ্য আগে মেপে নিয়েছিল ফকলু। চিতা সাজিয়ে ফিরে খাটিয়ার সামনে হাঁটু গেড়ে বসলো এবার। পশ্চিমের শেষ আলোর রক্তিম ছটায় ঢলঢলে কচি মুখটা আরো নিষ্পাপ করুণ লাগছে। অদম্য স্নেহের টানে নিজের অজান্তে কখন যেন মেয়েটির কপালে হাত রাখে ফকলু, আর ঠিক তখনই ফুঁপিয়ে কেঁদে উঠল মৃত শরীরটা। চরম বিস্ময় আর আতঙ্কে খাটিয়ার এক পাশে ছিটকে পড়ল ফকলু। বিস্ফারিত নয়নে আবার ভালো করে তাকিয়ে দেখল সামনে। মৃত শরীরটা এখনো ঠিক একই রকম নিস্পন্দভাবে খাটিয়ায় শুয়ে রয়েছে, অথচ সেই জড় দেহটা থেকে কেমন যেন বুক ফাটা তীব্র গোঙানির আওয়াজ ভেসে আসছে। ক্ষণিকের জন্য ফকলুর সম্পূর্ণ চেতনা যেন বিলুপ্ত হয়ে গিয়েছিল। সম্বিত ফিরতেই একবার ঘাড় ঘুরিয়ে দেখল পাকুড় গাছের নিচে বসা 4 জন শবযাত্রী ইতিমধ্যে কখন অদৃশ্য হয়েছে। বোঝাই যাচ্ছে এই অশরীরী ঘটনা তারাও চাক্ষুষ করেছিল। ভয়ের প্রাথমিক প্রহর কেটে যাওয়ার পর নিজের লুপ্ত সাহসটা আবার একটু একটু করে ফিরে আসে ফকলুর মনে। সে বুঝতে পেরেছে এই অভাগী মেয়েটি মরেও মুক্তি পায়নি। ধীর পায়ে আবারও খাটিয়ার পাশে উঠে আসে ফকলু। কাপা কাপা হাতে পরম স্নেহে মেয়েটির কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তোর ভারী কষ্ট না মা? বড় যন্ত্রণায় আছিস তুই। কথাগুলো বলতে বলতে অশ্রু সজল হয়ে ওঠে ওর 2 চোখ। তারপর ফিসফিস করে ফের বলে, ভাবিসনি মা আমার, তোর এই দশার জন্য যারা দায়ী তারা কেউ পার পাবে না। ফকলুর সান্ত্বনা বাক্য আর পশ্চিমে ঢলে পড়া বিদায় সূর্যের শেষ রাঙা কিরণের সাথে সাথে ধীরে ধীরে মিলিয়ে আসে সেই অপার্থিব যন্ত্রণা কাতর অন্তিম অনুনয়। খাঁটি ইটালিয়ান মার্বেলের তৈরি ঝকঝকে নতুন জাকুজি বাথটাবটার দিকে তাকিয়ে প্রসন্ন চিত্তে হাসলেন শেঠ ভানুপ্রতাপ জারিওয়ালা। ওনার সামনের পাটির 2 সোনা বাঁধানো দাঁত ঝিকমিকিয়ে উঠল। ये हुई ना कुछ बढ़िया चीज। নধরকান্তি গৌরবর্ণ শরীরটা ধীরে ধীরে ডুবিয়ে দিলেন সুগন্ধি সাবান বুদবুদে ভরা নাতিশীতোষ্ণ জলের তলায়। প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট একখণ্ড দ্বীপের মতো জলের উপর ভেসে রইল শুধু ওনার করটিটুকু। চরম সুখানুভূতিতে কিছুক্ষণের মধ্যেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন ভানুপ্রতাপ। হঠাৎ একটা বিশ্রী পচা দুর্গন্ধে ঘুমের ঘোরটা কেটে গেল। কিছু বুঝে ওঠার আগেই ওনার ঠিক বুকের সামনে জল থেকে ভুস করে ভেসে উঠল একটা অর্ধগলিত বিকৃত নারী দেহ। ঠিক 3 মাস আগেই শেঠজির লালসার শিকার হয়েছিল একটি দেহাতি তরুণী। কাম চরিতার্থ হওয়ার পরেই যার নিথর দেহটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল নির্জন জলায়। এই ভয়ঙ্কর পিশাচি যেন সেই কাদা পাঁকের অতল নরক থেকে উঠে এসেছে এতদিন পর। তার চোখে ধিকি ধিকি জ্বলছে সুতীব্র প্রতিহিংসার আগুন।
লক্ষাধিক টাকা মূল্যের সাধের জাকুজি বাথটাবেই ঘণ্টাখানেক বাদে শেঠ ভানুপ্রতাপ জরিওয়ালার বরফ শীতল মৃতদেহটা আবিষ্কৃত হয়েছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।